8 বছরের বাচ্চা মেয়েটি চেক আপ করার পর যখন ডাক্তার আরিফ সাহেবকে বললেন, ও মাই গড, আপনার মেয়ে তো প্রেগনেন্ট। কথাটা শুনে আরিফ সাহেব রীতিমতো হতবম্ব হয়ে গেলেন। এটা কি করে হলো? একটা বাচ্চা মেয়ের সাথে কে এই কাজ করবেন? তার বাড়িতে তিনি ছাড়া তো আর কোনো পুরুষ নেই। ডাক্তার সাহেব নিজেও বেশ চমকে গিয়েছেন রিপোর্টটা দেখে। তার এই পুরো জীবনে এত অল্প বয়সের কোনো মেয়েকে তিনি প্রেগনেন্ট হতে দেখেননি। এছাড়া মেয়েটার বয়ঃসন্ধি শুরুর বয়সই হয়নি এখনো, কিন্তু চেক আপে তার পেটে স্পষ্ট একটা বাচ্চার ভ্রূণ দেখা যাচ্ছে, যার বয়স কম করে হলেও 5-6 মাস। ভ্রূণটির মানব আকৃতির মতোই হয়ে গেছে, অথচ বাচ্চা মেয়েটির পেট দেখে কিছুই টের পাওয়া যায় না বাইরে থেকে। এই পেটে এই ভ্রূণের অস্তিত্ব থাকা অসম্ভব, কিন্তু রিপোর্ট এটাকেই প্রমাণ করতে চাইছে। তাই ডাক্তার আরও কয়েকবার চেক আপ করলেন। না, তার কোনো ভুল হয়নি। আসলেই মেয়েটির গর্ভে একটি সন্তান রয়েছে। সম্ভব না হলেও কিছু তো একটা মানব আকৃতির আছেই তার গর্ভে। মেয়েটার নাম মাইশি। মাইশির বাবা আরিফ সাহেব ডাক্তারের কথা শুনে বেশ কিছুক্ষণ হতবম্ব হয়ে বসে রইলেন। মাইশি 3-4 দিন ধরে বেশ অসুস্থ হয়ে পড়েছিল। কোনো খাবার মুখে দিচ্ছিল না, কিছুক্ষণ পরপর অজ্ঞান হয়ে যাচ্ছিল, শরীর দুর্বল হয়ে যায়। তাই আরিফ সাহেব তাকে নিয়ে হাসপাতালে ছুটে আসেন। যদিও সমস্যাটা অনেক বছর ধরেই মাইশির সাথে ঘটছে, আর ডাক্তার কি আজব কথা বলছে। তাই আরিফ সাহেব বেশ উত্তেজিত হয়ে ডাক্তারকে বলতে লাগলেন, আপনি কি পাগল হয়ে গেছেন ডাক্তার? এইটুকু একটা বাচ্চা মেয়ের সম্পর্কে এমন অদ্ভুত কথা বলতে আপনার মুখে বাজলো না? এর চেহারা দেখে আপনার কি মনে হয় এর গর্ভে এত বড় একটা সন্তান থাকবে? আর থাকলে তা তো শরীরের বাইরের অংশ জানান দেবে না? ডাক্তার সাহেব মুখ গোমড়া করে রইলেন। এর উত্তর তার কাছেও নেই। এমন অদ্ভুত ব্যাপার তিনি আগে কখনোই দেখেননি বা শোনেনওনি। সন্তান ধারণের ক্ষমতার জন্য মেয়েদের একটা নির্দিষ্ট বয়স রয়েছে, সেটা 12-র ওপরে। কিন্তু মেয়েটার বয়স মাত্র 8। তিনি নির্বাক। আরিফ সাহেবও বেশ রেগে উত্তেজিত হয়েই হাসপাতাল ত্যাগ করলেন। বাড়িতে ফিরে এসে মাইশিকে বিছানায় শুইয়ে দিয়ে চুপচাপ তার মাথার পাশে বসে রইলেন তিনি। মাইশির অসুস্থতা আগের মতোই আছে, কিছুই খেতে চাইছে না। কিছুদিন ধরেই প্রচণ্ড জ্বর মেয়েটার। সামান্য জ্বর থেকে রোগটা বড় হচ্ছে, কিন্তু তাই বলে একটা সুস্থ মস্তিষ্কের ডাক্তার এমন অদ্ভুত কথা কি করে বলতে পারেন? আরিফ সাহেবের ঘনিষ্ঠ বন্ধু ইমরান হোসেন, খুব বড় ডাক্তার তিনি, পরিবার নিয়ে গেছেন বিদেশে বেড়াতে। আজই তার দেশে ফেরার কথা, তাকে এই বিষয়ে জানানো দরকার। আরিফ সাহেব ইমরান হোসেনকে কল করে জানতে পারেন তিনি গতকালের ফ্লাইটেই দেশে ফিরেছেন। মাইশির অসুস্থতার কথা শুনেই তিনি বলেন এখনই তিনি আসবেন। আধা ঘন্টার মধ্যেই ইমরান তার ব্যক্তিগত গাড়ি নিয়ে আরিফ সাহেবের বাড়িতে উপস্থিত হলেন। মাইশি বিছানায় শুয়ে আছে। ইমরান কিছুক্ষণ মাইশিকে পরীক্ষা করে বলেন, তেমন কিছুই তো হয়নি, সামান্য জ্বর আর শরীরটা দুর্বল, কয়েকটা ভিটামিন খাওয়াতে হবে, তাছাড়া ভালো কিছু খাবার খাওয়ালেই সে সুস্থ হয়ে যাবে। আরিফ সাহেব ডাক্তার ইমরানকে নিয়ে মাইশির ঘর থেকে বের হলেন। ইমরান চেক আপ করার পর সেই ডাক্তারের কথা সব খুলে বললেন। ইমরান কথাটা শুনে হতভম্ব হয়ে বড় বড় চোখে আরিফ সাহেবের দিকে তাকিয়ে রইলেন। বেশ রেগেই বললেন, কোন ছাগল এমনটা বলেছে? একটা বাচ্চা মেয়েকে নিয়ে এই ধরনের রসিকতার কোনো মানে হয়? আরিফ সাহেব ডাক্তারের নাম বলতেই ইমরান বেশ অবাক হয়। এই ডাক্তারকে ইমরান চেনে। সে ইমরানের চেয়েও সিনিয়র ডাক্তার এবং শহরে তার বেশ খ্যাতি রয়েছে। তিনি অকারণে এই রকম অদ্ভুত একটা কথা কখনোই বলবে না। ইমরান আরিফ সাহেবের বাড়ি থেকে বের হয়ে গাড়ি নিয়ে সোজা চলে গেলেন ডাক্তার ইলিয়াসের চেম্বারে, যেখানে মাইশিকে চেক আপ করানো হয়েছিল। তার আগে থেকে মাইশি সম্পর্কে সবকিছু জানতে চাইলেন ইমরান। ডাক্তার ইলিয়াস তাকে মাইশির সমস্ত রিপোর্ট দেখালেন। ইমরান রিপোর্টটা দেখে পুরোপুরি স্তম্ভিত হয়ে গেলেন। রিপোর্টে মাইশির গর্ভে স্পষ্ট একটা ভ্রূণের অস্তিত্ব দেখা যাচ্ছে। সাধারণত মাতৃগর্ভে ভ্রূণের বয়স 24 থেকে 26 সপ্তাহ হলে ভ্রূণ এমন আকৃতির হয়। ইমরান বিস্ময় ভরা কণ্ঠে ইলিয়াসকে বলল, একটা 8 বছর বাচ্চা মেয়ের গর্ভে এত বড় একটা ভ্রূণের অস্তিত্ব কি করে থাকতে পারে? এছাড়া মেয়েটাকে আমি মাত্র পরীক্ষা করে এলাম, তার শরীর দেখতে একেবারে স্বাভাবিক। আমিও কিছু বুঝতে পারছি না। এই রকম বিরল কেস
আমি এর আগে কখনো দেখিনি। এটা কি টিউমার হতে পারে না? এত বড় একটা টিউমার হলে শরীরের বাহিরে তা জানান দিত অবশ্যই। মেয়েটাকে বাহির থেকে দেখতে তো স্বাভাবিক লাগে, তার কোনো বড় ধরনের রোগ থাকলেও বোঝার উপায় নেই। কিন্তু আপনি হঠাৎ এত কিছু বাদ দিয়ে মেয়েটার পেট চেক আপ করতে গেলেন কেন? আমি বোঝাতে চাচ্ছিলাম, আপনার কেন মনে হলো মেয়েটার পেটে কোনো রোগ থাকতে পারে? আসলে আমি মেয়েটাকে স্বাভাবিকভাবেই চেক আপ করছিলাম। মেয়েটার প্রচণ্ড জ্বরে একটা ঘোরের মধ্যে ছিল। হঠাৎ সে ঘোরের মধ্যেই বলতে শুরু করলো তার পিঠের ভেতর থেকে নাকি অনেক দিন ধরেই কিছু একটা প্রচণ্ড আঘাত করে, তাকে খোঁচায়। আমি বেশ অবাক হলাম। কৌতূহলবশতই চেক আপ করলাম, আর এই রকম অদ্ভুত একটা জিনিস দেখলাম। ডাক্তার ইলিয়াস এবং ডাক্তার ইমরান বেশ কিছুক্ষণ নীরবভাবে বসে রইলেন। এরপর ডাক্তার ইলিয়াস ইমরানের কাছে মায়েশির পরিবার সম্পর্কে জানতে চাইলেন, কিন্তু তিনি কি করে আরিফ সাহেবকে চেনেন তাও জানতে চাইলেন। ইমরান এবার বেশ উত্তেজনার সাথেই বলতে আরম্ভ করলেন, আরিফ আমার কলেজের বন্ধু, সেখান থেকেই তার সাথে আমার গভীর বন্ধুত্ব। আরিফ 22 বছর বয়সেই সম্মি নামের একটা মেয়েকে বিয়ে করে। তাদের বিয়ের 8 বছর পরও কোনো সন্তান হয় না। সম্মি বা আরিফ যে কেউ হয়তো বন্ধা ছিল, তবে এ বিষয়ে আরিফ আমাকে কিছুই বলেনি। একটা বাচ্চার সন্তানের জন্য যে তাদের মধ্যে হাহাকার ছিল তা বেশ বুঝতে পারতাম। আমি কয়েকবার বললাম চেক আপ করাতে। বর্তমানে চিকিৎসা বিজ্ঞান অনেক এগিয়েছে, কিন্তু আরিফ আমাকে এড়িয়ে যেত। সে যে অন্য কোথাও আমাকে না জানিয়ে চেক আপ করাতো তা আমি টের পেয়েছিলাম, তাই আর এই বিষয়ে তাকে বেশি ঘাঁটাতাম না। বিয়ের 9 বছরের মাথায় মায়েশির জন্ম হয়। তারপরে তাদের সংসারে বেশ আনন্দের সাথেই কাটতে থাকে। মায়েশির বয়স যখন 3 বছর, তখন সম্মির গর্ভে আরও একটি সন্তান আসে, কিন্তু সেই সন্তান আর পৃথিবীর আলো দেখতে পারেনি। ভ্রূণের বয়স যখন 6 মাস, তখন হঠাৎ একদিন সম্মি আত্মহত্যা করে। আত্মহত্যার কথা শুনে ডাক্তার ইলিয়াস বেশ চমকে ওঠেন। বিস্মিত কণ্ঠে বললেন, গর্ভাবস্থায় আত্মহত্যা কেন করলেন তিনি? ইমরান কিছুটা শান্ত স্বরে উত্তর দিল, সেটা আমি জানি না। এই বিষয়ে আমি আরিফকে কখনোই কিছু জিজ্ঞেস করিনি, সেও কিছু বলেনি কখনো। সম্মি কোনো আত্মহত্যার নোটও রেখে যায়নি। পুলিশ সন্দেহ করে আরিফ তাকে শ্বাসরোধ করে মেরেছে। আরিফকে তারা ধরেও নিয়ে যায়। কয়েক সপ্তাহ পরে এমনিই ছেড়ে দেয় তাকে। আরিফের স্ত্রী এই অস্বাভাবিক মৃত্যুতে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তাকে ঘাঁটাতে থাকে, তাই তাদের সবার সাথে সম্পর্ক ছিন্ন করে সে। আমি একমাত্র এই বিষয়ে তার কাছে কিছু জানতে চাইতাম না, তাই এখনও তার সাথে আমার ভালো বন্ধুত্ব রয়েছে। ডাক্তার ইলিয়াস বেশ মনোযোগ দিয়েই ইমরানের কথাগুলো শুনলেন। ইমরান সেই রিপোর্টগুলো নিয়ে ইলিয়াসকে বিদায় জানিয়ে তার চেম্বার ত্যাগ করলেন। এই বিষয়ে কোনো সহায়তা লাগলে ডাক্তার ইলিয়াস তাকে সাহায্য করবেন, এই বিষয়ে ইমরানকে তিনি আশ্বস্ত করেন। ডাক্তার ইমরান তার চেম্বারে ফিরে আসেন। একটা 8 বছরের বাচ্চা মেয়ের এই অবস্থা তাকে বেশ ভাবাচ্ছে। তার উপর মেয়েটা তার খুব পরিচিত। রিপোর্টগুলো বেশ ভালো করে দেখলেন ইমরান। দেখার পর আরিফ সাহেবকে কল করে মায়েশিকে নিয়ে একবার তার চেম্বারে আসতে বললেন। আরিফ সাহেব এবং মায়েশি ডাক্তার ইমরানের চেম্বারে আসলেন। ইমরান আরিফকে বসিয়ে রেখে মায়েশিকে নিয়ে গেলেন চেক আপের জন্য। মায়েশিকে চেক আপ রুমে গিয়ে তার কাজ হতে জানতে চান, আচ্ছা মা মায়েশি, তোমার পেটে কি কোনো রকম যন্ত্রণা হয়? মায়েশি শান্তস্বরে উত্তর দিল, মাঝে মধ্যে খুব যন্ত্রণা হয়। মনে হয় কেউ পেটের ভিতর থেকে খোঁচাচ্ছে, আবার মনে হয় পেটের ভেতর কিছু একটা নড়ছে। ডাক্তার ইমরান মেয়েটার চেক আপ করালেন। চেক আপ করার পর রিপোর্ট দেখে আবারও একবার বিষম খেলেন। ডাক্তার ইলিয়াসের রিপোর্ট ভুল না। ইমরানের রিপোর্টেও স্পষ্ট 6 মাস বয়সের একটা ভ্রূণের অস্তিত্ব দেখা যাচ্ছে। কিন্তু এটা তো অসম্ভব, এইটুকু একটা বাচ্চা মেয়ে। ইমরানের মাথায় কিছুই আসছে না। তিনি মায়েশিকে রুমে বসিয়েই আরিফ সাহেবের কাছে যান আর সব কিছু গুছিয়ে বলেন তিনি কিছুই বুঝতে পারছেন না। দুটো জায়গায় একই ভুল কিছুতেই হতে পারেন না। নিশ্চয়ই মায়েশির পেটে কোনো গন্ডগোল রয়েছে। এখন অপারেশন করা ছাড়া আর কোনো গতি নেই। আগামীকালই তিনি ডাক্তার ইলিয়াসকে সাথে নিয়ে অপারেশন করতে চান। আরিফ সাহেব বেশ চিন্তায় পড়ে যায়। ডাক্তার ইমরান তাকে আশ্বস্ত করেন তার কোনো ভয় নেই, মায়েশির কিছুই হবে না। আরিফ সাহেব মায়েশিকে নিয়ে বাড়িতে ফিরে আসেন। মায়েশি বিছানায় ঘুমাচ্ছে।
তার ঘুমন্ত চেহারা দেখে মনে হবে এই পৃথিবীতে তার চেয়ে সুখী মানুষ আর কেউ নেই। আরিফ সাহেব মুগ্ধ দৃষ্টিতে মায়েশির মুখের দিকে তাকিয়ে রয়েছেন। মেয়েটার মুখটা হয়েছে মায়ের মতোই। হঠাৎ সম্মির কথা মনে হতেই তার চোখ ঝাপসা হয়ে এলো। এটা কান্নার পূর্ব লক্ষণ। তার অশ্রুজল যেন সম্মিকে নিয়ে তার সমস্ত স্মৃতিগুলোকে একত্রিত করছিল। তাদের সংসারের কত কষ্টের পর মাইশি এলো তাদের জীবনে, কত আনন্দেই না কাটছিল তাদের সেই দিনগুলো। মাইশির যখন 3 বছর বয়স, তখন তাদের জীবনে আরও একটি আনন্দের সংবাদ এলো। সম্মি আবারও মা হতে চলেছে। আরিফ সাহেবের আনন্দ দেখে কে, কিন্তু এই সংবাদের পর থেকেই যেন তাদের সংসারে অন্ধকার নেমে এলো। সম্মি কেমন গম্ভীর হয়ে গেল। হঠাৎ হঠাৎ মাঝরাতে দুঃস্বপ্ন দেখে চেঁচিয়ে উঠত। হঠাৎ একদিন আরিফ সাহেবকে সম্মি বলছিল, চলো না, আমাদের একটা মেয়ে তো আছেই, আর সন্তানের কি প্রয়োজন, গর্ভে যে আছে তাকে গর্ভপাত করে ফেলি। কথাটা শুনে আরিফ চমকে উঠেছিল। সম্মির কাছ থেকে এমন কোনো কথা তিনি আশা করেননি। সম্মিকে বেশ বকলেন তিনি। গর্ভের সন্তানকে নিয়ে সম্মির দুশ্চিন্তা যেন বেড়েই চলেছিল। আরিফ এটা আঁচ করতে পারছিল, কিন্তু এর কারণ বুঝতে পারছিল না, বুঝতে চাইছিলও না। সম্মির এই ইচ্ছাগুলোকেই অনেক হালকাভাবে নিলেন তিনি। এতেই ঘটল অঘটন। একদিন অফিস হতে বাড়ি ফিরতেই দেখলেন বাড়ির বড় গেটটা খোলা। তিনি বাড়িতে ঢুকেই মাইশির কান্নার শব্দ পেলেন ঘরের ভিতর থেকে। দ্রুত ঘরে ঢুকেই দেখলেন মাইশি মেঝেতে বসে বসে কাঁদছে। সম্মির লাশ পড়ে আছে। বড় বড় চোখগুলো যেন তার দিকেই তাকিয়ে রয়েছে। এই মৃত্যুর কারণ আর আরিফ সাহেবের জানা হয়নি। এরপর থেকেই তার জীবন এলোমেলো হয়ে যায়। মাইশি বড় হলো, কিন্তু তাকে ঘিরে অনেকগুলো অস্বাভাবিক ঘটনা ঘটে গেছে। মাইশি এখনো পর্যন্ত স্বাভাবিক হতে পারেনি। সম্মি মারা যাওয়ার পর এই বাড়ির সব কাজের লোক ভয়ে পালিয়ে যায়। চলে যাওয়ার পিছনে তাদের অদ্ভুত কথা শুনে আরিফ বেশ অবাক হয়। কাজের লোকেরা বলে তারা নাকি রোজ রাতে অনেকগুলো কালো ছায়া দেখে। সবগুলো ছায়াই সম্মির গলায় তাদের সাথে কথা বলে। তাদের নাকি চলে যেতে বলে এই বাড়ি ছেড়ে। আরিফের এই কথা বানোয়াট ছাড়া আর কিছুই মনে হয় না। সম্মি যদি মৃত্যু জগৎ থেকে ফিরেও আসে, তবুও সে প্রথমে দেখা করবে তার সাথে বা মায়েশির সাথে। এদেরকে ভয় দেখানোর কোনো মানেই হয় না। নতুন যে সকল কাজের লোক রাখা হয় তারাও এই একই কথা বলে। তারা তো আর সম্মিকে চিনত না, তাই বলতো অনেকগুলো কালো ছায়া একটাই মেয়ের কণ্ঠে তাদের বলতো, চলে যাও এই বাড়ি থেকে। আর কোনো উপায় না পেয়ে কাজের লোক এই বাড়িতে নিষিদ্ধ হলো। আরিফ সাহেব নিজে অফিস ছাড়লেন। যেহেতু নিজের বাড়ি এবং ব্যাংকে বেশ মোটা অঙ্কের টাকা রয়েছে, তাই তাকে আর তেমন কষ্ট করতে হয়নি। একটা ব্যবসা দাঁড় করান এবং নিজেই মাইশিকে বড় করে তোলেন। তবে ছোটবেলা হতেই মাইশি হঠাৎ হঠাৎ এমন অসুস্থ হয়ে যায়। টানা অনেক দিন জ্বর থাকে। মাইশি কিছু খেতে পারে না, শরীর দুর্বল হতে থাকে। আবার একাই ঠিক হয়ে যায়, বিধায় এই বিষয়ে তেমন মাথা ঘামায় না আরিফ সাহেব। তবে এই প্রথম এর জন্য ডাক্তারের চেম্বারে মাইশিকে নিয়ে গেলেন তিনি। আর তার বন্ধু ডাক্তার সহ আর একটা ডাক্তার কি অদ্ভুত তথ্য দিলেন তাকে, কাল নাকি মাইশির অপারেশন হবে। আরিফ সাহেব বেশ চিন্তায় রয়েছেন। মাইশিকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। একটা বাচ্চা মেয়ে, বুঝবেই বা কি আর। পরের দিন সকালে শহরের একটা বড় হাসপাতালে নেওয়া হলো মাইশিকে। এই হাসপাতালে ডাক্তার ইমরান এবং ইলিয়াস উভয়ই অপারেশনের কাজ করে থাকেন। মাইশিকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হচ্ছে। তার কোনো প্রতিক্রিয়া নেই। আরিফ সাহেব চিন্তিত মুখ নিয়ে ওটির বাইরে দাঁড়িয়ে রইলেন। ঘণ্টাখানেক পর ডাক্তার ইমরান এবং ইলিয়াস গম্ভীর মুখে ওটি থেকে বের হলেন। আরিফ সাহেব দ্রুত তাদের কাছে গেলে ইমরান বলেন, চিন্তা করো না বন্ধু, মাইশির কিচ্ছু হয়নি। আমরা পরীক্ষা করে কিছুই খুঁজে পেলাম না, তবে এর শেষ দেখে ছাড়বো আমরা। তোমার মেয়ের কিচ্ছু হবে না, সে অচেতন হয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরবে। এখনই তাকে বের করা হবে, কালকেই তুমি নিয়ে যেতে পারবে তাকে। ইমরান এবং ইলিয়াস দুজনের মুখেই মাস্ক পরা। তাদের চোখ ভয়ঙ্কর রকমের লাল। এই চোখ আর ইমরানের অদ্ভুত চাপা কণ্ঠের কথা শুনে বেশ চমকে যান আরিফ সাহেব। তারা যেন একটা ঘোরের মধ্যে রয়েছে। আর অপারেশনের পরের দিনই পেশেন্টকে বাড়িতে নিয়ে যেতে পারবে, এটা শুনেও তিনি বেশ অবাক হলেন। ইমরান এবং ইলিয়াস
তাকে দ্রুত পাশ কাটিয়ে চলে গেলেন। অচেতন মাইশিকে বেডে স্থানান্তর করা হলো। সারা রাত সে চোখ খোলেনি। আরিফ সাহেব সারা রাত তার বেডের পাশেই জেগেছিল। শেষ রাতে চোখ লেগে যায় তার। সকালে মাইশির ডাকে তার ঘুম ভাঙে। বাবা, পেটে খুব যন্ত্রণা হচ্ছে, কেউ যেন ভেতর থেকে খোঁচাচ্ছে। আরিফ সাহেব চমকে ঘুম থেকে ওঠেন। মাইশির অপারেশনের কাপড় সরিয়ে পেট দেখে তিনি বেশ অবাক হন। পুরো পেটে অপারেশনের কোনো চিহ্ন নেই। এরই মধ্যে হাসপাতালের একজন নার্স এসে ভয়ঙ্কর একটা সংবাদ শোনালেন, যা শুনে আরিফ সাহেবের হৃৎপিণ্ড যেন থেমে যেতে চাইছে। পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। তার বন্ধু ডাক্তার ইমরান এবং ডাক্তার ইলিয়াস দুজনেই নাকি গতরাতে আত্মহত্যা করে মারা গিয়েছেন। সব ঘটনাগুলো যেন আরিফ সাহেবের মাথার ওপর দিয়ে যাচ্ছে। হচ্ছেটা কি এসব? মাইশির অপারেশনটা কেন করা হলো না? ডাক্তার ইমরান এবং ইলিয়াস শুধু শুধু অপারেশনের নাটকটাই বা কেন করলো? আরিফ সাহেবের মাথায় কিছুই ঢুকছে না। তিনি রুমের নার্সের কাছে জানতে চাইলেন, মাইশিকে গতকাল ওটিতে নেওয়া হলেও অপারেশন কেন করেননি তারা। নার্স কথাটা শুনে বেশ অবাক হন। আরিফ সাহেবের কথা মানতে চান না। তিনি বললেন, অপারেশন তো হয়েছে। অপারেশনের প্রমাণস্বরূপ মাইশির পেটে সেলাইয়ের দাগ যেই দেখাতে যাবেন, তখনই নার্স আরও বেশি বিস্মিত হলেন। মাইশির পেটে অপারেশনের কোনো চিহ্নই নেই। নার্স বিস্মিত কণ্ঠে আরিফ সাহেবকে বললেন, এটা কি করে হলো? গতকাল অপারেশনের সময় আমি নিজে থিয়েটারে ছিলাম। নিজের চোখে মেয়েটাকে অপারেশন করতে দেখেছি। অপারেশনের মাঝপথে কিসের জন্য যেন আমি সহ বাকি দুজন নার্সকে ওটি থেকে বের করে দিলেন স্যাররা। অপারেশন শেষে আবার এসে মেয়েটাকে নিয়ে যেয়ে বেডে শুইয়ে দিতে। মেয়েটার পেট কাটতে আমি নিজে দেখেছি, কিন্তু মেয়েটার অপারেশনের কোনো চিহ্ন নেই কেন? নার্সের কথাতে আরিফ সাহেব বেশ বিরক্ত হলেন। এদের কারোর কথার সাথে কাজের কোনো মিল পাওয়া যাচ্ছে না। অবশ্য আরিফ সাহেব মাইশির বর্তমান অবস্থা দেখে কিছুটা স্বস্তি পেলেন। মেয়েটা যদিও বলছে তার পেটে এখনো যন্ত্রণা হয়, কিন্তু মেয়েটাকে দেখে পুরোপুরি সুস্থ লাগছে। এক রাতেই যেন চেহারার মাঝের সব ক্লান্তি মুছে গেছে। আরিফ সাহেব হাসপাতালের বিল মিটিয়ে মাইশিকে বাড়িতে নিয়ে গেলেন। মাইশি সম্পূর্ণ স্বাভাবিক এখন। গায়ে জ্বর নেই, শরীরে দুর্বলতা নেই। অপারেশন যদিও কোনো চিহ্ন নেই, তবুও এই অদৃশ্য অপারেশনটাই যেন মাইশিকে আবার সুস্থ করে দিয়েছে। যদিও এরকম সুস্থ মাইশি এর আগেও অনেকবার হয়েছে। আরিফ সাহেব এখন আর মাইশিকে নিয়ে ভাবছেন না, ভাবছেন ডাক্তার ইমরান এবং ইলিয়াসকে নিয়ে। এরা হঠাৎ একসাথে আত্মহত্যা কেন করলো? ওটি থেকে বের হওয়ার পরই তো তাদের ব্যবহার বেশ অস্বাভাবিক লাগছিল। সেই লাল চোখ, গভীর কণ্ঠ, তাহলে কি তাদের আত্মহত্যার পিছনে মাইশির অপারেশনের কোনো যোগসূত্র আছে? মাইশি যেহেতু এখন মোটামুটি সুস্থ, তাই তাকে বাড়িতে রেখেই আরিফ সাহেব তার বন্ধু ডাক্তার ইমরানের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সেখানে গিয়ে জানতে পারেন ইমরানের লাশকে পোস্টমর্টমের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইমরানের পরিবারের সাথে তিনি দেখা করেন। যতটুকু জানতে পারলেন তা হলো, গতরাত হাসপাতাল থেকে ফিরে তিনি পরিবারের কারোর সাথে কোনো কথা বলেন না। সোজা তার বেডরুমে ঢুকে ভিতর থেকে দরজা আটকে দেন। ইমরান প্রায় যখনই কোনো অপারেশনে ব্যর্থ হতো, তখন এমনভাবে ঘণ্টাখানেক চুপচাপ দরজা বন্ধ করেই বসে থাকতেন। তাই তার স্ত্রী, ছেলেমেয়েরা তাকে আর বিরক্ত করে না। কিন্তু কয়েক ঘন্টা কেটে যাওয়ার পরেও যখন ইমরানের কোনো সাড়া শব্দ পাওয়া যায় না, তখন তারা বেশ দুশ্চিন্তায় পড়ে যান। সামনের দরজা ধাক্কাতে থাকেন এবং ইমরানকে ডাকতে থাকেন, কিন্তু ইমরানের কোনো উত্তর পান না তারা। হঠাৎ লক্ষ্য করলেন ঘরের জানালা খোলা। জানালা দিয়ে তাকাতেই সেই অপ্রত্যাশিত দৃশ্যটি দেখলেন। আরিফ সাহেব ঠিকানা জোগাড় করে ডাক্তার ইলিয়াসের বাড়িতেও যান। ঠিক ইমরানের মতন করেই তিনি আত্মহত্যা করেছেন। এই দুজনের আত্মহত্যার পিছনের কারণ জানতে পুলিশ তদন্ত করছে। তাদের প্রাথমিক ধারণা, এই দুজনকে বড় কোনো বিষয় নিয়ে হয়তো ব্ল্যাকমেল করা হয়েছিল, তাই তারা চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন। তবে এটা একটা ধারণা, তারা কোনো সুইসাইড নোট রেখে যাননি। আরিফ সাহেবের মনে একটা পাপবোধ কাজ করছে। তার মনে হচ্ছে মাইশির কারণেই তারা মারা গেছে। আবার ভাবলেন,
মাইশি বা তিনি এর সাথে কোনোভাবেই জড়িত নয়। তারা হয়তো অন্য কোনো কারণে আত্মহত্যা করেছেন, এর সাথে তাদের কোনো সম্পর্ক নেই। মাইশির পেটে যে কোনো ভ্রূণ আছে এটা হয়তো তাদের ভুল ধারণা ছিল। ওটিতে গিয়ে তারা এটা বুঝতে পারে, তাই বাহির থেকে পর্যবেক্ষণ করে অপারেশন না করেই তারা বেরিয়ে যায় অপারেশন থিয়েটার হতে। নার্স মহিলাটি ভয়ে বানিয়ে বানিয়ে এসব কথা বলছিল। আরিফ সাহেব নিজেকে কিছুটা শান্ত করে বাড়ি ফিরলেন। মাইশিকে স্বাভাবিক আর সুস্থ দেখে তার মনটা এমনিতেই ভালো হয়ে গেল। দুপুরে রোজকার মতন তিনিই রান্না করেন। দুপুরের খাবার শেষে মাইশিকে নিয়ে গল্প করেন। বিকেলে মাইশির উঠানে ক্রিকেট খেলেন। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। আরিফ সাহেব ডাক্তার ইমরান এবং ইলিয়াসের কথা ভুলেই যান। ইমরান যে তার বন্ধু ছিল, তার এই অস্বাভাবিক মৃত্যু কোনো এক অজানা কারণে তাকে ভাবায় না আর। রাত 8টা বাজতেই আরিফ সাহেব মাইশিকে বললেন, আজ বাড়িতে রান্না হবে না, আমরা বাইরে থেকে খাবার এনে খাবো, তুমি কি খেতে চাও? মাইশি বেশ উত্তেজিত হয়েই বলল, আমি পিৎজা খাবো। আরিফ সাহেব মোবাইলের পিৎজা অর্ডার করলেন। আধ ঘন্টার মধ্যে পিৎজা আসার কথা। 40 মিনিট পার হয়ে গেল। হঠাৎ ঘরের মেন দরজায় জোরে কারো ধাক্কানোর আওয়াজ পাওয়া গেল। নিশ্চয়ই পিৎজা বয়, কিন্তু কলিং বেল না বাজিয়ে দরজা ধাক্কাচ্ছে কেন? মাইশি বেশ ভয় পেয়ে গেল দরজা এত জোরে ধাক্কানোর শব্দ পেয়ে। তাকে বিছানায় বসিয়ে রেখে আরিফ সাহেব ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলেন। দরজা খুলে দেখেন পিৎজা হাতে টি শার্ট পরা একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির পুরো শরীর ঘামে চিপচিপে হয়ে রয়েছে। তার চোখে মুখে স্পষ্ট ভয় আর বিস্ময়ের ছাপ। মেয়েটা কি দেখে এত ভয় পেল? আরিফ সাহেবের দিকে চেয়ে মেয়েটা শুধু শান্তস্বরে একবার বলল, আপনার পিৎজা। আরিফ সাহেব পিৎজাটা হাতে নিয়েই মরা মানুষের মতন দরজার সামনে লুটিয়ে পড়ল মেয়েটা। আরিফ সাহেব বেশ চমকে উঠলেন। পানির জন্য মাইশিকে ডাকতে লাগলেন। মাইশির কোনো সাড়া পাওয়া গেল না। আরিফ নিজেই পিৎজাটা টেবিলে রেখে খাবার ঘর থেকে এক গ্লাস পানি নিয়ে আসলেন। পুরো গ্লাস পানি ঢেলে দিলেন মেয়েটার মুখে। মেয়েটা আঁতকে ধরপড় করে উঠে বসলো। ভয়ে এখনও তার পুরো শরীর থরথর করে কাঁপছে। মেয়েটা বিস্ময় ভরা কণ্ঠে আরিফ সাহেবকে প্রশ্ন করল, আপনি কে? আমি কোথায়? আমার কি হয়েছিল? মেয়েটার এই কথা শুনে আরিফ সাহেবের মেজাজ বেশ খারাপ হলো। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে রইলেন। মেয়েটা এবার কোনো মতে দাঁড়িয়ে বলতে লাগলো, আপনাদের এই বাড়িতে কি ভূত আছে? আমি ভূত দেখে বেশ ভয় পেয়ে গেছিলাম। আরিফ সাহেব শুকনো গলায় বললেন, বিল কত হয়েছে বলো, টাকা নিয়ে বিদেয় হও। মেয়েটা বলল, বিশ্বাস করুন, আমি যখন এই বাড়িতে ঢুকতে গিয়েছি হঠাৎ দেখলাম দুটো কালো ছায়া আপনাদের উঠোনের পাশে কাঁঠাল গাছটার পিছন থেকে আমার দিকে এগিয়ে আসছে। দুজনের গায়ে সাদা ডাক্তারি অ্যাপ্রন। কালো ছায়ার গায়ে অ্যাপ্রন দেখে আমি বেশ ভয় পেয়ে যাই। তারা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসে। আমার হাত পা যেন অবশ হতে থাকে আর আমি ঘামতে থাকি। তারা পুরুষালী কণ্ঠে আমাকে ভিতরে যেতে নিষেধ করলো। বলতে বলতে মেয়েটা দরজার সামনে থেকে বাড়ির ভিতরে ঢুকে গেল। এরপর বলল, বিশ্বাস করুন, আমি তখন দৌড়ে পালিয়ে যেতে ইচ্ছে হলো, কিন্তু গত কয়েকদিন আমি অনেকগুলো পিৎজা ডেলিভারি মিস করেছি নানান ভেজালে পড়ে। বস বলেছেন আর একটা মিস করলেই চাকরি শেষ। চাকরিটা আমার ভীষণ প্রয়োজন, তাই ওই ছায়াগুলোকে ভেদ করেই পিৎজা নিয়ে এখানে এলাম। ছায়াগুলো এখনো মনে হয় বাহিরে আছে। মেয়েটার আজগুবি কথা শুনে আরিফ সাহেবের মেজাজ ক্রমেই খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাপ্রন পরা ডাক্তারের কথা শুনে ভিতরে ভিতরে বেশ চমকালেন। গম্ভীরভাবে পিৎজার টাকাটা মেয়েটির হাতে দিয়ে বললেন, তুমি এখন চলে যেতে পারো। এই সব গল্প শোনার ইচ্ছা নেই আমার। মেয়েটা আমতা আমতা করে বলল, চলেই যাব, আমার একা যেতে ভয় করছে, আপনি আমাকে একটু বাড়ির বাহির পর্যন্ত পৌঁছে দিন। আরিফ সাহেব আর কথা না বাড়িয়ে মেয়েটাকে বাড়ির বাইরে তার স্কুটি পর্যন্ত পৌঁছে দিলেন। মেয়েটা দ্রুত চলে গেল। আরিফ সাহেব উঠানের কাঁঠাল গাছটা ভালোভাবে দেখলেন। কিছুই নেই এখানে। মেয়েটার কথা শুনে মনে হয়নি যে মেয়েটা কোনো বানোয়াট কথা বলছে। এই বাড়িতে কোনো একটা রহস্য তো রয়েছেই, না হলে সবাই ছায়া দেখবে কেন? মেয়ের ছায়ার সাথে আবার যুক্ত হয়েছে অ্যাপ্রন পরা পুরুষ ছায়া।
এই ছায়াগুলো যদি অস্তিত্ব থেকেই থাকে, তাহলে তার সাথে দেখা করছে না কেন? আরিফের ধীরে ধীরে অলৌকিকতার ওপর যেন বিশ্বাস জন্মাতে শুরু করলো। আরিফ স্বাভাবিকভাবেই মায়েশির ঘরে গিয়ে মানসিকভাবে একটা বড়সড় ধাক্কা খেলো। মায়েশি মেঝেতে পড়ে রয়েছে। আরিফ দ্রুত তাকে বিছানায় ওঠালেন। গায়ে হাত দিতেই রীতিমতো চমকে গেলেন। জ্বরে গা পুড়ে যাচ্ছে, পুরো শরীর ভরা ক্লান্তি আর দুর্বলতার ছাপ। এই তো কিছুক্ষণ আগেও তো মেয়েটা সুস্থ স্বাভাবিক ছিল, হঠাৎ এমন কেন হলো? সারা রাত মায়েশির কপালে জলপট্টি দিয়ে রাখা হলো। রাতে কয়েকবার স্পঞ্জ করা হলো পুরো শরীর, বেশ কয়েকবার মাথা ধুইয়ে দিলেন। জ্বর তেমন কমলো না। মায়েশির হঠাৎ হঠাৎ চোখ খুলেও কথা বলতে পারে না। পরের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত জ্বর কিছুটা কমলো। দুপুর থেকে মায়েশির শুরু হলো প্রচণ্ড পেট ব্যথা। তার পেটের ভেতর থেকে কিছু একটা নাকি তাকে খোঁচাচ্ছে। মায়েশিকে নিয়ে যাওয়া হলো পাশের একটি ক্লিনিকে। সেখানে বসেন ডাক্তার নাসিমা আক্তার। মেয়েটার পেটে ব্যথা দেখে ডাক্তার নাসিমা আক্তার সিটি স্ক্যান এবং আল্ট্রাসোনোগ্রাফি করালেন। রিপোর্ট দেখে তিনি ডাক্তার ইমরান এবং ইলিয়াসের মতোই হতবম্ব হয়ে বললেন, এটা কি করে সম্ভব? একটা বাচ্চা মেয়ের গর্ভে 6 মাসের বাচ্চা! আরিফ সাহেব বেশ রেগেই বললেন, আপনাদের চিকিৎসা বিজ্ঞানে এর কোনো ব্যাখ্যা নেই? নাসিমা আক্তার স্বাভাবিকভাবেই বললেন, অবশ্যই এর ব্যাখ্যা আছে। এটাকে চিকিৎসা শাস্ত্রে বলা হয় ফিটার্স ইন ফিটু। এর মাধ্যমে মায়ের গর্ভের যমন সন্তানের একটির ভ্রূণের ভেতর অপর একটি ভ্রূণের বিকাশ ঘটে। পরবর্তীতে সেই প্রথম জন্মানো বাচ্চাটির গর্ভে দ্বিতীয় ভ্রূণটি পাওয়া যায়। তবে এটা খুবই বিরল ঘটে, 5 লক্ষ শিশুর ভিতর একজনের এমনটা ঘটে। তবে 8 বছর বয়সে এসে এমনটা হয় বলে আমার জানা নেই, হলে অনেক আগেই বোঝা যেত। তাছাড়া পেটের ভেতর এত বড় একটা ভ্রূণ থাকলে পেটের বাহিরে তা জানান দেবে, কিন্তু ওর পেট দেখে তো তেমন কিছুই বোঝা যাচ্ছে না। যত দ্রুত সম্ভব একটা অপারেশন করতে হবে। তার আগে মেয়েটার জন্ম ও তার মা সম্পর্কে আমাকে কিছু জানতে হবে। এই মহিলা ডাক্তারের কথা আরিফ সাহেবের বোধগম্য হয় না। ডাক্তার ইমরান এবং ইলিয়াসের মৃত্যুর পর মায়েশির অপারেশনের কথা শুনে তিনি আগ্রহ হারিয়ে ফেলেন। তিনি যেন বুঝতে পারছেন এর কোনো লৌকিক ব্যাখ্যা নেই কারোর কাছে, পুরোটাই অলৌকিক। তাই তিনি ডাক্তারকে বললেন এই বিষয়ে তিনি পরে কথা বলবেন। ফিজ মিটিয়ে মায়েশিকে নিয়ে তিনি আবারও বাড়ি ফিরে এলেন। 2 দিন পর মায়েশি বিছানায় শুয়ে আছে। তার জ্বর প্রায় কমে এসেছে, শরীরও আবার আগের মতোই স্বাভাবিক হয়ে যাচ্ছে। কিন্তু আরিফ সাহেব আর চিন্তামুক্ত হতে পারছেন না। তিনি জানেন মেয়েটা কিছুদিন পর ঠিক একইভাবে আবারও অসুস্থ হয়ে পড়বে। পৃথিবীর কোনো ডাক্তারের সাধ্য নেই এর থেকে তাকে মুক্তি দেবে। এই রহস্যের শেষ কোথায়? মেয়েটা কি আর কোনোদিন সুস্থ আর স্বাভাবিক হতে পারবে না? এই ভয়ঙ্কর অসুখ কি তাকে ছাড়বে না? আজ যদি সম্মি বেঁচে থাকতো তার জায়গায়, তাহলে সে এই পরিস্থিতিতে কি করত? আচ্ছা, সম্মি কেন আত্মহত্যা করলো? সেও কি মায়েশির বিপদ আঁচ করতে পেরেছিল? তাই সে মায়েশিকে সাহায্য করতে চাইছিল, আর কোনো এক অজানা অলৌকিক শক্তি তাকে আত্মহত্যা করতে বাধ্য করে? এত প্রশ্ন মাথার ভিতরে, উত্তর দেওয়ার কেউ নেই। তার আফসোসের আর্তনাদ শুরু হলো। একটা প্রশ্নের ঝড় যেন ধীরে ধীরে খুলতে লাগলো তার মাথায়। মায়েশির অসুস্থতা শুরু হয় তার মায়ের মৃত্যুর পর থেকে। এরপর থেকে কিছুদিন পর পর রহস্যজনকভাবে তার অসুস্থ হওয়ার পিছনের কারণ যেন তিনি এখন স্পষ্ট বুঝতে পারছেন। এসব যেন একটা সহজ সমীকরণের মতন তার সামনে উপস্থিত হলো। এই জিনিসটা এতদিন তার মাথায় আসেনি কেন? সম্মি মারা যাওয়ার বেশ কিছুদিন পর থেকেই তার বাড়ির কাজের লোকেরা সেই কালো ছায়া দেখে ভয় পেয়ে একে একে এই বাড়ি ছেড়ে চলে যেতে থাকে। তখনও মায়েশি সম্পূর্ণ সুস্থ ছিল। কাজের লোকেরা যাওয়ার পর বেশ কয়েক মাস কেটে যায় এই বাড়িতে। শুধু তিনি আর মায়েশি থাকতেন। তখনও মায়েশি সুস্থ ছিল। সম্মি মারা যাওয়ার বছর খানেক পরে আরিফ সাহেব একটা কাজের মহিলাকে এই বাড়িতে আনে। তখনই প্রথমবারের মতন মায়েশি এরকম হঠাৎ অসুস্থ হয়। আর সেই কাজের মহিলাটি আরিফ সাহেবকে জানান একটা কালো ছায়া নাকি তাকে এই বাড়ি থেকে চলে যেতে বলছে। মহিলাটি ভয়েই চলে যান। তার কয়েকদিন পরেই মায়েশা সুস্থ হয়ে যায়। এর মাস খানেক পরে মায়েশিকে পড়ানোর জন্য একজন শিক্ষিকা রাখেন তিনি। শিক্ষিকা এই বাড়িতে আসার পরের দিনই মায়েশি আবারও অসুস্থ হয়ে পড়ে। মায়েশি অসুস্থ থাকায় শিক্ষিতা তার পরের কয়েকদিন আর তাকে পড়াতে আসেননি।
তারপর মাইশি আবারও সুস্থ হলেও সেই শিক্ষিকা তাকে আর পড়াতে রাজি হয়নি। কেন রাজি হয়নি সেটা আরিফ সাহেব জানেন না। সম্মি মারা যাওয়ার পর আরিফ তার সমস্ত আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করেন, তাই তারা আর কেউ এই বাড়ির পথ মারায় না। এজন্য অন্য কোনো নারীর সাথে তার কোনো জানাশোনাও নেই যে তারা এই বাড়িতে আসবে। তবে হঠাৎ হঠাৎ কোনো নারী এই বাড়িতে উপস্থিত হলেই মাইশির এই অস্বাভাবিক অসুস্থতা দেখা যায়। আরিফ সাহেব এবার বেশ উত্তেজিত অনুভব করছেন। সমস্যাটা যেন তিনি বুঝতে পারছেন। এতদিন এই কথাগুলো তার মাথায় এলো না কেন? কেন বারবার কোনো নারী এই বাড়িতে পা রাখার সাথে সাথেই মাইশি অসুস্থ হয়ে পড়তো, কিন্তু কোনো মেয়ে লোক এই বাড়িতে পা রেখেছেন আর মাইশি অসুস্থ হয়নি, এমনটা কখনো ঘটেনি। এখন যেন তার কাছে সব পরিষ্কার হচ্ছে। এই তো কিছুদিন আগের সন্ধ্যায় এক অচেনা মহিলা এই বাড়িতে এলো। মহিলাটি মূলত এসেছিল আরিফ সাহেবের পাশের বাড়িতে। তাদের ঘরে নাকি তালা দেওয়া, তাই আরিফ সাহেবের কাছে জানতে এসেছিল তারা কোথায়। আরিফ সাহেব তাদের সম্পর্কে কিছুই জানেন না। তৎক্ষণাৎ হঠাৎ বৃষ্টি শুরু হওয়াতে মহিলাটি এই বাড়িতে আধ ঘন্টা মতো আটকা পড়েছিলেন। তখনই মাইশা অসুস্থ হয়ে পড়ে। বৃষ্টি থামার পর মহিলাটি চলে যায়। নারীদের এই বাড়িতে আসার সাথে সাথেই যে মাইশির অসুস্থতার সম্পর্ক থাকতে পারে এটা তিনি কল্পনাও করতে পারেননি কখনো। এরপরেই তো মাইশিকে ডাক্তার ইলিয়াসের কাছে তিনি নিয়ে যান। মাইশি যখন প্রায় সুস্থ তখন আবারও সেই পিৎজা গাল আসে সেদিন রাতে। তারপর মাইশি আবারও অসুস্থ হয়ে পড়ে। কোনো নারী যদি এই বাড়িতে প্রবেশ করে তাহলে সেই নারীর কোনো ক্ষতি হচ্ছে না, অসুস্থ হচ্ছে শুধু মাইশি। কোনো নারীর এই বাড়িতে প্রবেশের সাথে মাইশির অসুস্থতার কি সম্পর্ক থাকতে পারে? আরিফ সাহেবের মাথায় কিছুই ঢুকছে না। এর চেয়ে মুক্তির উপায় কি? আর মাইশির পেটে সেই বাচ্চার রহস্যটাই বা কি? এর কোনো উত্তর তার জানা নেই, জানার উপায়টাও তার জানা নেই। মাইশি ঘুম থেকে উঠে বিছানা থেকে নেমে আরিফ সাহেবের কাছে এলেন। এখন তাকে একেবারে সুস্থ এবং স্বাভাবিক একটা মেয়ে মনে হচ্ছে। কত সুন্দর একটা মেয়ে! কে বলবে এই মেয়ে গত দুদিন ভয়ঙ্কর অসুস্থ ছিল? হঠাৎ করে আরিফ সাহেবের চোখের সামনেই থরথর করে কাঁপতে কাঁপতে মেয়েটা মেঝেতে লুটিয়ে পড়ল মাইশি। আরিফ সাহেব আঁতকে উঠে তাকে ধরলেন। জ্বরে তার গা পুড়ে যাচ্ছে। এই তো মেয়েটা সুস্থ ছিল, হঠাৎ করেই কলিং বেলটা বেজে উঠল। আবারও কোনো নারীর প্রবেশ এই বাড়িতে? কবে শেষ হবে এই রহস্যের? কেনই বা কোনো নারী এই বাড়িতে প্রবেশ করলে শাস্তি পাবে মাইশি? এর শেষ কোথায়? রহস্যের উদ্ঘাটন কিভাবে হবে সেটি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী পর্বের জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওটিতে। ধন্যবাদ।